তুমি ভুল ভাবছো মেঘ। আমি একবারের জন্য ময়ূরীর বলা কথাগুলো বিশ্বাস করিনি। তাহলে কোন অস্বস্তিতে মাঝরাত্রিরে ঘুমোতে পারছো না নীল? আর তুমি যখন দিদিভাইয়ের কথা বিশ্বাসই করনি, তাহলে একটা বারের জন্য ওই বারান্দা থেকে নিচে নেমে আসলে না কেন? কেন এসে বললে না যে দিদিভাইয়ের কথা মিথ্যে? আমি নিচে নেমে আসলে কি এমন লাভ হতো বলো তো? লাভ ক্ষতি জানি না নীল, তবে আমি ভরসা পেতাম, বুঝতে পারতাম যে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। মেঘ, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমার পাশে দাঁড়ানো মানে এটা ভেবো না যে আমি সবসময় ভার্বালি এটা বলবো যে আমি তোমার পাশে আছি বা লোক দেখাবো। সেটা কিন্তু আমার দ্বারা হবে না। সেই জন্যই নিচে নামলে না। কি করতাম নিচে নেমে? খামোকা নিচে নেমে চারজনের চারটে বাঁকা কথা আমি সহ্য করবো কেন বলো তো? গিনিমিনি তো আজকাল দেখি সবকিছু বলার লাইসেন্স পেয়ে গেছে এই বাড়িতে। দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে পারবো না। দরজাটা বন্ধ করে দিয়ে যেও নীল। তুমি দাদাভাইকে বলেছো তোমার রূপঙ্কর সান্যালের প্রতি একটা লম্বা সময় ধরে বিরাট ক্রাশ ছিল? যে কথাটা মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, সে কথাটা বলে দাও নীল। প্রশ্নটা করে ফেলো। মনে প্রশ্ন জায়গাটা কি খুব অস্বাভাবিক? না, অস্বাভাবিক নয় তো, তাই বলছি যে বলো। দেখো মেঘ, তুমি কিন্তু একবারও ভেবো না যে আমি তোমাকে সন্দেহ করছি। প্রশ্নটা করো নীল। মেঘ, এই যে রূপ ছেলেটাকে নিয়ে বাড়িতে এত কথা হচ্ছে, তোমার আমার মধ্যে আলোচনা হয়েছে, তুমি কিন্তু একবারের জন্য বলনি তুমি এই রূপকে এইভাবে চেনো। চিনি বলেই তো তোমার বোনকে সাবধান করতে চেয়েছিলাম নীল। তুমি কিন্তু একবারের জন্য বলনি যে তোমার সাথে ওর ডাইরেক্ট কিছু ছিল। কি ছিল? কি ছিল সেটা আমি কি করে জানবো? সেটা তো তুমি জানো। তোমার ওই থাপ্পড় মারার কথা হোক বা ক্রাশ এই হোক না কেন, সেটা কিন্তু তুমি আমাকে বলোনি। কেন? তোমার কি আমাকে বলা উচিত ছিল না? হয়তো ছিল। হয়তো না মেঘ, ছিল, উচিত ছিল। তুমি বলোনি কেন? তোমার কাছে যতটা উচিত মনে হচ্ছে, আমার কাছে হয়তো ততটা মনে হয়নি। মনে হয়েছে তোমার বোনকে সাবধান করাটা বেশি ইম্পর্টেন্ট। বাবা, সকাল সকাল someone is remembering me. হ্যালো, মাই কিউট লিটল ডার্লিং সিস্টার। কি ব্যাপার, সকাল সকাল আমাকে ফোন? কি করবি আবার? হ্যাঁ, আমাকে কিভাবে ফাঁসাবি? আগের বার তো পুলিশ ডেকেছিলি, এবার কি মিলিটারি? তোর সঙ্গে আমার কথা আছে। আছে সেটা তো জানি, তাই জন্যই তো ফোন করেছিস। আমি শুধু জানতে চাইছিলাম এবার তুই কিভাবে ফাঁসানোর চেষ্টা করছিস আমাকে। আমি কিন্তু তোকে ফাঁসাইনি দিদি। আমি একটা সত্যি জানার জন্য স্টেপ নিয়েছিলাম, এবার তাতে তোর নাম বেরিয়ে এসেছে। এনিওয়ে, আমি একটা অন্য কথা বলার জন্য ফোন করেছি। বল। তুই গিনিকে মিথ্যে কেন বলেছিস যে পাড়ার রূপঙ্কর সান্যালের ওপর আমার ক্রাশ ছিল? মিথ্যে? কই, মিথ্যে তো বলিনি, সবটাই তো সত্যি। তোর প্রতি একটা বিরাট ক্রাশ ছিল,
নীল কি সবটা জেনে গেছে তারপর সে কি ওটা স্পোর্টিংলি নেয়নি? আরে এসব তো ব্যাপারটা নীলের জানা বা না জানা নয়, ব্যাপারটা যে মিথ্যে সেটা কিন্তু তুই সব থেকে ভালো জানিস। হ্যাঁ আমি জানি তো, আমি যেটা জানি আমি তো গিনিকে সেটাই বলেছি। আমি তো ভাবতাম ইউ আর হেড ওভার হিলস ফর হিম। তুই বলেছিস রূপঙ্কর ভীষণ ভালো ছেলে। হ্যাঁ বলেছি। দিদিভাই তুই এটা কেন বললি? আরে বাবা তুই তো জানিস যে রূপঙ্কর কেমন ছেলে। আর তাছাড়া গিনিমিনি তোকে বিশ্বাস করে, বাড়ির সবাই তোকে বিশ্বাস করে, তুই ওদের বিশ্বাস নিয়ে এটা নাই করতে পারতিস? এই দাঁড়া তো এক সেকেন্ড, সকাল সকালে তো ইমোশনাল স্পিচ আমাকে দিবি না, আমি এখন কেঁদে ফেললে ভালো হবে? ব্যাপারটা সিরিয়াস, তুই বুঝতে পারছিস না? পারছি তো, সেই জন্যই তো যা বলার বলেছি। আর তুই যে মিথ্যে বলে ওকে আরো বিপদের দিকে ঠেলে দিলি সেটা। তুই কেন এত টেনশন করছিস মেঘ? আমি জানি রূপ এখন অনেক বদলে গেছে। অল্প বয়সে ছেলেদের ওই ব্যাপারটা থাকে, বুঝলি তো, ওই ফুলে ফুলে মধু খাওয়ার ব্যাপারটা। তারপর বয়স বাড়লে, ম্যাচিওর হলে এগুলো এমনি সব চলে যায়। দেখ তুই একটা কথা বলবি, জানি তুই আবার রাগ করবি, তাও বলছি। তোর যে রূপের উপর ক্রাশ ছিল সেটা ভাবার অনেক কারণও ছিল। এটা ভাবার কারণ ছিল? দিদিভাই রূপের ওপর? দেখ আমি তো অন্য কোনো ছেলেকে তোর আশেপাশে ওরম গুড়গুড় করতে দেখিনি, কিন্তু রূপকে আমি তোর আশেপাশে বেশ অনেকবারই দেখেছি। এখন সেটা তোর ইন্ডালজেন্সে নাকি না সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু মেঘ আমি তোকে যতদূর চিনি, মানে তুই যেরম টাইপের মেয়ে, তোর পারমিশন ছাড়া তোর আশেপাশে এরম তো কেউ গুড়গুড় করতে পারবে না। কাজেই দুয়ে দুয়ে চার। দিদিভাই তুই শুধু ওকে আমার আশেপাশে দেখেছিলি, আর কিছু তো দেখিসনি। আর কোন ঘটনা সেটা মনে নেই? ও মানে ওই তুই যোগে চর মেরেছিলিস এসব? আর এসব তো হতেই থাকে, প্রেমে হামেশাই চলে, রাগে অভিমানে এসব তো হয়। আমি রাখছি দিদিভাই, কোনোদিন যদি মনে হয় না ভুল বলেছিস তাহলে প্লিজ সত্যিটা বলে দিস। কেন বলতো? কারণ ওরা সবাই তোকে প্রচন্ড বিশ্বাস করে, ওদের বিশ্বাস নিয়ে এরকম করিস না। আর গিনির সর্বনাশ তো করিসই না। রিয়েলি মেঘ, রিয়েলি তোর মনে হয় গিনির সর্বনাশ নিয়ে আমি ভাবি? আমি তো তোর সর্বনাশ নিয়ে ভাবি। রূপকে তোর সামনে ফেলা, তোকে এম্বারেস করা, তোর ওপর রাগ রূপের মধ্যে এখনো নিশ্চয়ই আছে। আর কেউ ওর গায়ে হাত তোলার সাহস কখনো করেনি মেঘ। সেই রাগটা যদি উস্কে দেওয়া যায়। কার ফোন ছিল? কি হলো? ছিল কারোর চেনা। ও সেটা বলা যাবে না? তা খুব বেশি রকমের চেনা মনে হচ্ছে। তুমি প্রশ্নটা করছোই বা কেন নীল? কেন? প্রশ্ন করার কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? জানাবার হলে নিশ্চয়ই জানাতাম, তখন নিজেই বলতাম কার ফোন, তুমি জিজ্ঞেস করার আগে। তো তোমার বলতে আপত্তিটা কোথায়? আছে আপত্তি। কেন? কার ফোন সেটা বলতে তোমার কিসের এত আপত্তি? হ্যাঁ, কিসের এত ইগো তোমার? হতো না আপত্তি অন্য সময় হলে, কিন্তু এখন হচ্ছে। আর ধরে নাও এটা আমার ব্যক্তিগত ব্যাপার, একটা ব্যক্তিগত ব্যাপারে আমি ফোনটা করেছিলাম। ব্যক্তিগত ব্যাপার? আজকাল তোমার বড্ড বেশি ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না? যেমন? লিস্ট দিলে অনেক লম্বা হয়ে যাবে মেঘ। ভুলটা তো তোমার নেই। বিয়ের আগে তুমি আমায় কিছু জানাও, জানতে চাওনি যে বিয়ের আগে মেঘের পার্সোনাল লাইফে কে ছিল কি ছিল, আমাকে বলার সুযোগ দাও। আর সব থেকে বড় ভুল যেটা করেছো সেটা হলো নিজের ব্যাপারেও আমাকে কিছু জানাওনি, আমাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে। নীল, এই সব ভুলগুলো তো তোমারই ছিল, তাই না? আচ্ছা, জানাবার ছিল তাহলে অনেক কিছু। অবশ্যই। ওটা তো কোনো 7 বছরের বাচ্চার সঙ্গে 9 বছরের বাচ্চার বিয়ে ছিল না, দুজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল মানুষের বিয়ে ছিল। তাই জানাবার তো থাকবেই অনেক কিছু।
বেশ, বলো, আমি এখন জানতে চাইছি তোমার সেদিন কি কি জানাবার ছিল। বেটার লেট দ্যান নেভার। দেখেছো নি, এখনো সবকিছু কেমন টেকেন ফর গ্রান্টেড। তোমার হঠাৎই আমাকে বিয়ে করতে ইচ্ছে হবে, আমাকে বিয়েটা করতে হবে। হঠাৎই ইউনিভার্সিটি যাওয়ার সময় তোমার ইচ্ছে হবে আমাকে অতীতের কথা বলতে হবে। আর কতদিন সবকিছু তোমার কথা মতন হবে নি? এটাকে বিয়ে বলে না দাসখত বলে? শুধু ফোনটা কাটছিল সেটা লুকোতে এতগুলো কথা বলে দিলাম মেঘ। এই উপকারটা তুমি এই কদিনে আমার করেছ। আগে আমি সবার কথা মুখ বন্ধ করেই শুনতাম, এখনো শুনি, কিন্তু মুখ বন্ধ করে নয়। মীনাক্ষী কোথায় গেল? ব্রেকফাস্ট করবে না মা বলেছে আজকে একটু পরে বেরোবে। কেন? পরে কেন? কালকে বাড়িতে একটা অশান্তি হয়েছে, তার মানে কি হসপিটাল নেগলেক্ট করবে? বৌদি পরে যাবে বলেছে, যাবে না তো বলেনি। সময় বলে তো একটা জিনিস আছে, সেটা তো নেগলেক্ট করা যায় না। আর ডাক্তাররা তো সেটা করতেই পারে না। দাদা, আমার মনে হয় না বৌদিকে সেটা মনে করানোর কোনো দরকার আছে। দিদি ভাই, আয় আয়, আমার পাশটিতে বস। গিনি, তোর তো আজ দেরিতে ক্লাস না? হ্যাঁ, একটা কাজ সেরে কলেজে যাব। রূপের সঙ্গে দেখা করে কলেজে যাব। গিনি, তুমি যথেষ্ট বড় হয়েছো এবং আমি মনে করি তুমি যথেষ্ট ম্যাচিওরড। ফলে তুমি যা করবে বা যা করছো সে সব কিছু তুমি ভেবে করবে বলেই আমি আশা করি। শিওর বাপি। ওহো, আর ওষুধটাই খেতে ভুলে গেছি। গেনে দিদি, তোকে তো সিদ্ধান্ত থেকে কেউ নড়াতে পারবে না, এটা তুমি ভালো করেই জানো। তবে কেউ সেই চেষ্টা করবেই বা কেন ঠাম্মি? কয়েকটা মিথ্যে কথার উপর নির্ভর করে। দিদি ভাই, কখনো ভেবে দেখেছো যা রটে তা কিছু তো বটে? ধোঁয়া কি আর এমনি এমনি ওঠে দিদি? আগুন না থাকলে? আমার মেঘের উপর সব থেকে বেশি রাগ হয় এই কারণটার জন্য। মেঘ এ বাড়িতে আসার পর তুমি আর আমাদের ভাই বোনদের ঠাম্মি রইলেন না, মেঘের দিদি শাশুড়ি হয়ে গেল। আমাকে এতটা ভুল বুঝো না দিদি। মা, এখন আর ওকে কিছু বলতে যেও না, হিতে বিপরীত হবে। ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? এত নির্লজ্জ বেহায়া কবে থেকে হলি তুই গিনি? মাঝে মাঝে মনে হয় না তোকে বাহ, দারুণ। আর এই চটটা মারতে মেঘের কথাটা বিশ্বাস করো, তাই তো? ক্ষমতা আছে কিন্তু মেঘের। তোমাকে, ঠাম্মিকে, টু সাম এক্সটেন্ট বাপিকেও মোল্ড করে ফেলেছে। কিন্তু একটা কথা আমি জানিয়ে রাখি মা, মেঘকে কিন্তু আমি আমার লাইফ ডিকটেট করতে দেব না। গিনি, আমি তোর মা, তোকে মানা করছি, এইভাবে যখন তখন ওই ছেলেটার সঙ্গে তুই দেখা করবি না। যখন তখন নয়। আর এই মানাগুলো তুমি করো না। আমি তোমার কথাটা রাখতে পারবো না, তোমারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। ঠাম্মি, কাকামণি, আমি আসছি। আসছি মানে তুমি খাবে না? না, আজ শরীরটা ভালো নেই তো ব্রেকফাস্টে স্কিপ করব। ও
কি কথা, না খেয়ে? এখন আবার কি এলো? আমি দেখছি। গুড মর্নিং সবাইকে। হ্যালো, কেমন লাগলো আমার সারপ্রাইজ? ও মাই গড ময়ূরীদি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এ বাবা, দেখলে তুমি এক্ষুনি এলে, আমাকে তো বেরিয়ে যেতে হবে এক্ষুনি। হ্যাঁ, আমারও কলেজ বাঙ্ক করা চলবে না আজকে। তা বাং করবেই বা কেন কলেজ? আমাদের গল্প করা কি পালিয়ে যাচ্ছে নাকি কোথাও? অদ্ভুত। তাছাড়া এই যে আমার এখানে আসার সারপ্রাইজটা তোমাদের কাছে প্লেজেন্ট হলেও মেঘের জন্য সেরকমটা নয়, আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা মেঘ, আমি তোকে বলেছিলাম তো কেউ না ডাকলে আমি এখানে আসবো না। আমি আমার কথা রেখেছি, আমাকে ডেকেছে তাই আর কি। ময়ূরী প্লিজ, তোমার এই বাড়িতে আসা নিয়ে সবার কাছে এখন কৈফিয়ত দিতে বসবে নাকি তুমি? আমি তোমাকে ডেকেছি, তুমি এসেছো, ব্যাস। আর সুশীলা, আজকে রান্নাঘরটা তুমি একটু দেখে নিও কেমন? আমার ছোট বৌদির সঙ্গে একটু দরকার আছে। আর ময়ূরী, এসো, তুমি আমার ঘরে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মা 1 মিনিট। মা, তোমরা কি রূপের ব্যাপারে কথা বলতে ময়ূরীকে ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। তবে এই ব্যাপারে যদি তোমার কোনো বক্তব্য থাকে তাহলে সেটা শুনতে কিন্তু আমি বাধ্য নই। তুমি তোমার কাজে যাও। মেঘ যা বলেছে তারপরেও তোমরা ময়ূরীকে ডেকে কি প্রমাণ করতে চাইছো বলো? তোমাদের কাছে কিছু প্রমাণ করার দায় আমার নেই নীল। আমি আমার একটা মেয়ের ভবিষ্যতের ব্যাপারে কিছু ডিসিশন নিতে চলেছি। আমার কাছে মেঘের থেকে ময়ূরী ইজ মাচ মোর রিলায়েবল। ইনফ্যাক্ট এই ব্যাপারে দুজনের মধ্যে কোনো রকম কম্প্যারিজন করাটাই বোকামি। এসো ময়ূরী, আমার আবার আজকে কিছু তাড়া আছে, 12টার মধ্যে হসপিটালে ঢুকতে হবে। আয় ছোট, আয়, দাঁড়িয়েছিস কেন? আয় আয়, এসো এসো। নীল, নিজের রাগটা গাড়ি চালাতে চালাতে রাস্তায় না দেখালেই নয়, তাতে তো রাস্তার লোকগুলো অ্যাটলিস্ট সেফ থাকবে। শাট আপ। যা হচ্ছে না তোমার জন্য হচ্ছে। আমি তোমাকে বারণ করেছিলাম অন্যের ব্যাপারে নাক গলাতে, শোনোনি, সেই নাক গলালে। এবার কিছু করতে সাপ বেরিয়ে গেছে তো। সাপ? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? না, বুঝতে পারছি না নীল। তোমার জন্য যে আর কত জায়গায় আমাকে এম্বারেসড হতে হবে কে জানে। বাড়িতে, ইউনিভার্সিটিতে, ফ্রেন্ড সার্কেলে, এবার তো পাড়ায় লোকে দেখে হাসাহাসি করবে। তোমরা তো আজ আমাকে এখানে একটা ভরসার জায়গা থেকেই ডেকেছো। সেই ভরসার অমর্যাদা আমি করতে পারবো না, আমি সত্যি বলবো। হ্যাঁ জেঠিমণি, আমি এবার সত্যিই বলবো। হ্যাঁ, এই সত্যিটাই তো আমরা শুনতে চাই। আর তুমি সত্যি বলবে জানি, সেই বিশ্বাসেই তো তোমাকে আজকে এখানে ডেকে এনেছি। আমরা সত্যি সত্যিটা বুঝতে চাই। তো কি টেনশন করছে ছোট? এই টেনশনে তোর শরীরটা খারাপ করে ফেলবে এবার। কাকিমণি, তুমি এরকম টেনশন করো না। আই থিঙ্ক মেঘ ওয়াজ রিয়েলি লাকি। কেন বলো তো? কারণ যেই ছেলেটার প্রতি ওর এই সাংঘাতিক ক্রাশ ছিল সেই ছেলেটার রূপ। আমি বাজি ফেলে বলতে পারি রূপের জায়গায় অন্য কোনো ছেলে হলে
সে মেঘকে বাজেভাবে এক্সপ্লয়েট করতে পারতো, কারণ মেঘ সেই স্কোপটা দিয়েছিল, কিন্তু রূপ সেটা করেনি। মেঘ এখন ওই ছেলেটার সম্বন্ধে সেখানে যা তা সমস্ত কথা বলছে, আমাদের কাছে ভালো হবার চেষ্টা করছে, ও দেখাবার চেষ্টা করছে যে ও কতখানি কনসার্ন। জেঠিমণি একটা কথা বলবো? খুব খারাপ লাগছে নিজের বোনের ব্যাপারে। তো কি বলতো, একটা ইয়াং মেয়ে যখন নিজেকে একটা ইয়াং ছেলের কাছে চিপলি অ্যাভেলেবল করে দিচ্ছে, কিন্তু সেই ছেলেটা ওকে জাস্ট পাত্তা না দিয়ে নিজের সার্কেলের মধ্যেই থাকছে, সেটা কি ছেলেটার একটা ভালো সাইড নয়? এটা কি ওর মরাল ক্যারেক্টারের ব্যাপারে আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছে না? ছোট, শুনছিস তো? তুই ওর কথাগুলো কান খুলে শোন ভালো করে। আরে মেয়ে যা কিছু ও বলছে সমস্তটা তো ও নিজের একটা ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে বলছে। একটা সময় রূপ ওকে পাত্তা দেয়নি, সেই রাগটা তোর মধ্যে রয়েছে, তাই জন্য ও রূপকে মেলাইন করার চেষ্টা করছে। এরকম মেয়ে হয় হয় আমি জানি। ঈশ্বর, এরকমই একটা মেয়েকে আমার ছেলে বাড়ির বউ করে নিয়ে এসছে, কি বলবো। নীল, তুমি যেভাবে গাড়ি চালাচ্ছ আমার কিন্তু ভয় করছে। তুমি গাড়িটা সাইড করো, আমি নেমে যাচ্ছি, আমি চলে যাব নিজের মতো। না, সাইড করবো না, মরলে তোমাকে সঙ্গে নিয়ে মরবো। নীল প্লিজ ভদ্রভাবে গাড়িটা চালাও। বোঝো তুমি, যখন লোকে বলে যে তোর বউ অন্য কারোর ওপর ফিদা ছিল, তার জ্বালাটা বোঝো তুমি? আর এটা কে বলছে? না, আমার নিজের বোন। সে এটা বলে খিল্লি করছে যে মেঘ রূপের উপর পাগল ছিল। নীল, একটা মিথ্যেকে যদি তুমি সত্যি ভেবে আনন্দ পাও তাহলে আমার কিছু করার নেই। আমার জীবনের সব আনন্দ না শেষ হয়ে গেছে, জানো? আর সত্যি মিথ্যে কে দেখতে যাচ্ছে বলো? কে দেখতে যাচ্ছে? একটা সত্যি কথা বলো তো, তোমাদের মধ্যে কিছু ছিল? দিদিভাই বলেছে তো কথাটা। দিদিভাই বলেছে যখন মিথ্যে কেনই বা হবে, তাই না?